প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের এই আজকে যে অঙ্কটা প্রশ্ন 8.2 এর 16.2 এখানে দেখো বলতেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যে এক্স ওয়াই মানের বল দুইটি যথাক্রমে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর AB ও AD বাহু বরাবর কার্যরত। যদি সি হতে এর দিকে CA বরাবর কার্যরত জি পরিমাণ বল দ্বারা নিষ্ক্রিয় হয়, তার মানে জেড পরিমাণ বল দ্বারা এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে প্রমাণ করো যে এক্স বাই সিডি ইকুয়াল টু ওয়াই বাই সিবি ইকুয়াল টু জেড বাই বিডি। অর্থাৎ মানে নিষ্ক্রিয় হওয়া বলতে কি বোঝাচ্ছে, ওখানে যে দুইটা বল ছিল সেই বলটাকে এই জেড বলটা দ্বারা নিষ্ক্রিয় করে দিছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সেটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। তো আবার আমি দেখি, দেখো আমি প্রত্যেকটা লাইন আস্তে আস্তে পড়ে আমি বোঝাচ্ছি যে এক্স ওয়াই মানের বল দুটি যথাক্রমে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর AB ও AD বাহু বরাবর কার্যরত। তাহলে প্রথমে আমরা কি করব, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। এই যে একটা বৃত্ত আঁকলাম, আমরা একটা চতুর্ভুজ আঁকি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা চতুর্ভুজ আঁকতেছি। কি এখানে হচ্ছে দিলাম হচ্ছে এটা এ, এটা দিলাম হচ্ছে তোমার এবি ও এডি, তো তাহলে এবি এডি আর সি দিলাম, মানে এ বি সি ডি এভাবে করলাম। কেন করলাম দেখো, এখানে বলতেছে এবি ও এডি বাহু বরাবর দুইটা বল কার্যরত। তো এক্স ওয়াই, তাহলে এই বরাবর একটা বল কার্যরত আছে এক্স ওয়াই এক্স বল, আর এই বরাবর একটা বল কাজ আছে সেটা হচ্ছে ওয়াই বল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলি, বলতেছে এক্স ওয়াই মানের বল দুটি যথাক্রমে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD নিলাম, যার এবি ও এডি বাহু বরাবর কার্যরত। তার মানে এবি বরাবর এক্স বল কার্যরত আর এডি বরাবর ওয়াই বল কার্যরত। তো এবি বরাবর আমি এক্স নিলাম আর এডি বরাবর ওয়াই নিলাম। ওকে, এখন বলতেছে তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এরপর বলতেছে যদি সি হতে মানে এই যে সি হতে এর দিকে সিএ বরাবর, অর্থাৎ সি হতে এর দিকে সিএ বরাবর, এই বরাবর একটা বল, সেই বলটার নাম কি জেড বল কাজ করে এবং এটাকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করে দেওয়ার অর্থ হচ্ছে যে এটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। তখন প্রমাণ করতে হবে যে এটা, তখন এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এই বরাবর কাজ করতে হচ্ছে কি আমাদের এক্স বল, এই বরাবর ওয়াই বল, আর এই বরাবর হচ্ছে কি জেড বল। তো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা বেসিক শেখাবো, বেসিকটা শেখানো হয়নি, আমি বাদ পড়ে গেছিলাম, পরে চিন্তা করলাম। সেটা হচ্ছে যে তোমার এবার আমি এটা যেটা দেখাবো, বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বেসিকটা তোমাদেরকে আমি দেখানো হয়নি। এটা ছিল যে বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। স্থানান্তর বানানটা ভুল হয়েছে আমাদের, বানানটা ভুল হয়েছে আমার। স্থানান্তর দিনতে নয় একা দিনতে ন ত স্থানান্তর বিধি। স্থানান্তর বিধি এটা হচ্ছে বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। এই বিধিটা তোমাদেরকে দেখানো হয়নি। বিষয়টা কেমন আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো এখানে আমাদের একটা জড় বস্তু আছে, এটা একটা জড় বস্তু। এখন এই জড় বস্তুর একটা সরলরেখা নিলাম এক্স এক্স প্রাইম বা এক্স এক্স প্রাইম এভাবে নিলাম। এখন এই বিন্দুতে একটা বল কাজ করতেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আবার বলি, আমি এই এখানে একটা জড় বস্তু আছে, আমি যেটা শেখাচ্ছি বেসিকটা হচ্ছে বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি, মানে ক্রিয়াবিন্দুটা স্থানান্তর হবে, এক জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ হবে। তো এখন দেখো একটা জড় বস্তু আমি নিয়েছি, এখন এই জড় বস্তুর উপর একটা রেখা নিয়েছি, এই রেখাটা। এখন এই রেখার উপর একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু এ বিন্দু, এখানে একটা বল পি কার্যরত আছে। দেখো এই বিন্দু একটা বল কার্যরত আছে, সেটা কি বরাবর এ এক্স বরাবর, তাহলে এ এক্স বরাবর একটা বল কার্যরত আছে। তাহলে আমি আবার বলতেছি, তাহলে এই বিন্দুতে একটা বল নিয়েছি পি বল, সেই বলটা আমাদের এ এক্স বরাবর কার্যরত আছে। এখন এর উপর একটা বিন্দু পি নিলাম, এই জড়বস্তুর উপর একটা বিন্দু পি নিলাম, বি নিলাম, এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে। একটা বল হচ্ছে এই বরাবর, এটাও পি বল, একটা হচ্ছে এই বরাবর, এটাও হচ্ছে পি বল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদেরকে আমি বলছি প্রথমে নিয়েছিলাম একটা বল এই বিন্দুতে, সেটা পি বল, যেটা এই বরাবর কার্যরত, অর্থাৎ পি এই বলটা এক্স বরাবর কার্যরত, এক্স বরাবর। এখন ওই জড়বস্তুর উপর একটা বিন্দু পি নিয়েছি, যেখানে দুইটা বল নিয়েছি এবং একই রকমের বল, মানে একই মানের বল, একটা হচ্ছে এদিকে কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে। তো তোমরা জানো, যদি একটা বিন্দুতে দুইটা বল একই পরিমাণ বল কাজ করে এবং পরস্পরের বিপরীত ডিগ্রি বিপরীত হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। সেক্ষেত্রে যদি পরস্পরের বিপরীত এবং একই রকম বল, তাহলে এদের লব্ধির মান কিন্তু 0 হয়, আর ইকুয়াল টু 0 হয়। তোমরা এটা দেখবে, এটা আমি দেখাইছি যে দুইটা বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ তাহলে 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এখানে এই লব্ধির কোনো কাজ হবে না। অর্থাৎ আমি যে বি বিন্দুতে দুইটা বল নিয়েছিলাম, একটা এ বরাবর কাজ করতেছে, একটা এ বরাবর কাজ করতেছে, সেক্ষেত্রে এই বি বিন্দুতে কোনো লব্ধি থাকবে না। তার মানে আমি বুঝতে পারছি আমরা যে পি বিন্দু এ বিন্দুতে যে বলটা কাজ করাইছিলাম সেই বলটাই আছে, বি বিন্দুতে দুটা বল নিয়েছিলাম এই দুটা বলে কোনো কাজ নাই, এখানে কোনো এর কোনো ইফেক্ট পড়বে না এই বস্তুর উপরে। কেন ইফেক্ট পড়বে না? কারণটা এই বিন্দুতে এই বরাবর একটা কাজ বল নিয়েছি আর এই বরাবর একটা বল নিয়েছি, দুইটা বল পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, যার কারণে এই বিন্দুতে লব্ধির মান 0। লব্ধির মান 0 হওয়া মানে এই বস্তুর উপরে কোনো ইফেক্ট ফেলবে না। তার মানে এই বিন্দুতে দুইটা বল নিয়েছিলাম, সে কোনো ইফেক্ট পড়বে না। আসলে আমাদের যে এই বিন্দুতে যে বলটা ছিল সেই বলটাই আছে আমাদের। এখন কথা হচ্ছে যে, মনে করো যে এই যে এই বিন্দুতে এই বলটা এই বরাবর কাজ করতেছে, আবার বি বিন্দুতে এই বলটা এই বরাবর কাজ করতেছে। তো দেখো এখন যদি এটা হয়, তাহলে এই বলের ক্ষেত্রে এ কাজ করতেছে কয় বরাবর? এই বরাবর। তাহলে এই বলের ক্ষেত্রে পি ইকুয়াল টু এ বি, এই বরাবর কাজ করতেছে। আর এই বলটার ক্ষেত্রে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে। এখন আমরা যদি দুইটা বলকে যদি যোগ করি, অর্থাৎ এই বলটা এবং এই দিকটা যোগ করি, দেখো তাহলে কি হয়? এ বি প্লাস বি এ, এটা হয় না দুটো বল যোগ করলে? মনে করে আমি লব্ধি বের করতে চাচ্ছি, তাহলে কি এ বি যদি ভেক্টরের নিয়ম অনুসরণ করলে, তাহলে এটা কি হয়? মাইনাস এ বি হয়। তার মানে এটা হচ্ছে 0 হয়ে যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা 0 হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই বিন্দুতে যে বলটা এই বরাবর কাজ করত আর বি বিন্দুতে যেটা এই বরাবর কাজ করত, দুইটা বল ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ এই বল এবং এই বল ভ্যানিশ। তাহলে আলটিমেটলি থাকলো আমাদের কি? এই বিন্দুতে যে এই বলটা ছিল সেই বলটা, যেহেতু এই বলের মানটা পি বা আমি যে বলটা প্রথমে কাজ করছিলাম সেটাও পি, একই রকম বল, শুধু ক্রিয়া বিন্দু স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ আগে ছিল এখন এই বিন্দু, এখন সে হয়ে গেল কি এই বিন্দু। এই বিধিটার নাম কি? স্থানান্তর বিধি। অর্থাৎ বল একই থাকবে, শুধু প্রয়োগ বিন্দুটা আমার চেঞ্জ হবে। দেখো এখন কিন্তু প্রয়োগ বিন্দু আর এটা নাই, এখন আমাদের প্রয়োগ বিন্দু হয়ে গেছে এটা। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? এই বিষয়টা তাহলে আমাদের এখান থেকে আমরা যে এখানে বলটা নিলাম, এখানে এই বিন্দুটার বল এই বরাবর কাজ করতো, সেটা এ বি, আর এটা কাজ করতো বি এ। তো দুইটা যোগ করে আমাদের 0 হয়ে গেছে। তার মানে এই বলটাকে এই বলটা ভ্যানিশ করে দিছে, যার কারণে এখন আমার যে অবশিষ্ট যে বলটা থাকলো সেটা হচ্ছে এই বল, এই বিন্দুতে বল। এখন দেখো, যেহেতু এই বলের মান আর এই বলের মান একই মান, শুধু প্রয়োগ বিন্দুটা আগে ছিল এখানে, এখন হয়ে গেল এখানে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আসলে একটা জড় বস্তুর উপরে আমাদের প্রয়োগ বিন্দুটা চেঞ্জ করা যায়, আমাদের একটা বলের প্রয়োগ বিন্দুটা চেঞ্জ করা যায়, সেটা আমরা কিন্তু এটা দেখে নিলাম। এটাই ছিল বলের ক্রিয়া বিন্দুর স্থানান্তর বিধি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন এটা কেন শিখালাম? কারণটা হচ্ছে দেখো, এখানে যে অঙ্কটা দিয়েছিল যে একটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ ছিল, যেখানে এ বি বরাবর এক্স বল, এডি বরাবর ওয়াই বল কাজ করতেছে এবং সি এ বরাবর জেড বল কাজ করতেছে। এখন তাহলে এই সি এ বরাবর, তাহলে এখান থেকে এই বিন্দুতে এই ক্রিয়া জেড বলে ক্রিয়া বিন্দু কিন্তু এখানে, জেড বলে ক্রিয়া বিন্দু এখানে। আমরা করব কি? এটাকে একটু বর্ধিত করব, একটু বর্ধিত করলাম করে এই যে সি জেড বলে যে ক্রিয়া বিন্দু সি তে ছিল, সেটাকে আমরা করব কি? এখানে নিয়ে চলে আসবো। তাহলে এখানে এই বিন্দুটার নাম হচ্ছে এই বিন্দু, আর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ই বিন্দু। মানে আমরা বলতে চাচ্ছি কি জেড বিন্দুর স্থানান্তর বিধি অনুসরণ করলে করে এর প্রয়োগ বিন্দুটা এখান থেকে সরিয়ে আমরা এখানে নিয়ে চলে আসলাম। অর্থাৎ এখন তাহলে জেড এর প্রয়োগ বিন্দু এখন এটা, আগে ছিল সি বিন্দু, এখন হয়ে গেল এটা। দেখো আমি লিখেছিলাম যে সি হতে এর দিকে সি এ বরাবর কার্যত জেড বল, সি এ বরাবর, সি হতে সি এ বরাবর কার্যত ছিল,
এখন এই জেড পরিমাণ বলটাকে একই রকম আছে, জাস্ট আমরা করছি কি প্রয়োগ বিন্দুটা চেঞ্জ করছি। প্রয়োগ বিন্দু ছিল আগে এখানে, এখন নিয়ে চলে আসলাম আমরা এখানে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখো, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে তাহলে এই বরাবর কাজ করছে এক্স বল, এই বরাবর ওয়াই বল, আর এই বরাবর আমাদের জেড বল কাজ করতেছে। এই বরাবর আমরা জেড বল কাজ করালাম। তো এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা একটু জাস্ট লিখবো যে সিএ কে ই পর্যন্ত বর্ধিত করি। আমরা একটা বর্ণনা লিখবো, সিএ কে ই পর্যন্ত বর্ধিত করি। ওকে, এটা আমরা লিখলাম। এখন তাহলে দেখো সি এ বরাবর, দেখো সি এ বরাবর তাহলে আমরা তাহলে লিখি, যেহেতু আমরা বললাম এটা, তাহলে দেখো সিএ কে ই পর্যন্ত, সিএ কে ই পর্যন্ত বর্ধিত করলাম, সেটা আমরা লিখি, পরিবর্তিত করি। তারপর লিখলাম তাহলে সিএ বরাবর, সিএ বরাবর কার্যরত, সরি কার্যরত আমাদের জেড বলটি, দেখো সিএ বরাবর কার্যরত জেড বলটি এই বরাবর কার্যরত হবে। বল কার্যরত হবে। কারণ কি আমরা কি করলাম, যেহেতু এই যে জেড এর প্রয়োগ বিন্দু ছিল এটা, যেটাকে আমি স্থানান্তর করে এই বিন্দু নিয়ে আসলাম, তাহলে এটা যেহেতু এই বরাবর কার্যরত আছে, তাহলে সরাসরি যদি একটা সংযোগ রেখা টানি, তাহলে এটা অবশ্যই আমাদের আছে জেড ই বরাবর বা এই বরাবর কার্যরত হবে। তাই জেড বলটা এই বরাবর কার্যরত হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের এই বলতেছে যে এই জেড বলটা কার্যরত হওয়ার পরে সাম্য অবস্থা বিরাজ করতেছে, তো সাম্য অবস্থা বিরাজ করলে সেক্ষেত্রে আমাদের লামির সূত্র ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে লামির সূত্র থেকে আমরা কি জানি, লামির সূত্র যে জানি যে যখন আমরা সাম্য অবস্থা বিরাজ করবে, যখন যে বলটা নিব তখন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। তো এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এক্স বলটা আমি নিই, যদি আমি এক্স বল নিই, তো সুতরাং আমরা লামির সূত্র অনুসরণ করে লিখি, যদি এক্স বল নিই তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে, তাহলে কি হবে সাইন, তাহলে আমরা লিখতে পারি কি ডি এ ই কোণ, এটা লিখতে পারি। আবার যখন ওয়াই বলটা নিব, যখন এই বলটা নিব তাদের ওদের মধ্যবর্তী কোণ অর্থাৎ বি এ ই কোণ, সাইন বি এ ই কোণ। যখন আমি জেড বলটা নিব, জেড বলটা যখন নিব তখন এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ বি এ ডি কোণ, সাইন বি এ ডি কোণ। এটা আমরা লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু লিখে নিছি বর্ণনা, যে সিএ থেকে ই পর্যন্ত ডি বর্ধিত করি, সরি বর্ধিত করি ডি না, তাহলে সিএ বরাবর কার্যরত জেড বলটি এই বরাবর কার্যরত হবে। তাই সি বরাবর এ বরাবর যে কার্যরত বলটা ছিল সেটা হচ্ছে কি এই বরাবর কার্যরত হবে, মানে বলের প্রয়োগ বিন্দুটা আমরা স্থানান্তরিত করলাম। তাহলে এখন যেহেতু সাম্য অবস্থা বিরাজ করছে, আমাদের বলে দিছে যে জেড বলটা দ্বারা নিষ্ক্রিয় হয়, অর্থাৎ এটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। আর সাম্য অবস্থা বিরাজ করে সেক্ষেত্রে আমরা লামি সূত্র অনুসরণ জানি যে যখন যে বলটা নিব তখন হবে কি অপর দুটা বলের সাইনের সমানুপাতিক হবে। অপর মানে এই বলটা হবে কি অপর দুটা বলের সাইনের সমানুপাতিক। যখন আমি এক্স বলটা নিয়েছি, যখন এক্স বলটা নিয়েছি তখন এই দুটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে তাহলে কি আছে ডি এ ই, এই যে ডি এ ই করছি, এটা কিন্তু এ, এটা কিন্তু এ। ওকে, এটা মনে করে বাদ দাও, এটা এটা আমরা লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ডি এ ইটাকে আমরা কিন্তু লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস ডি এ সি কোণ, আমরা কিন্তু এটা লিখতে পারি। কেন, তোমাদেরকে আমি এটা বিষয়টা বলি। দেখো এখান থেকে আমি একটা দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত কত 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে যদি আমি এটুকু বিয়োগ করে দিই তাহলে আমার প্রায় এটুকু পাই না, এই কোণটুকু পাই। তাহলে আমরা ডি এ ই কোণ, তাহলে এ ডি এ ই কোণ, এই কোণটা সমান আমরা লিখতে পারি কি 180 ডিগ্রি থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি এই কোণটা পাই। তাহলে এই কোণটা সমান আমি লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার বলি বিষয়টা, যেহেতু আমাদের ডি এ ই কোণ আছে, আমাদের ডি এ ই কোণ আছে,
তো আমি এখন যদি একটা কাজ করতে চাচ্ছি যে এই কোণটা বের করে নিতে চাচ্ছি, তাহলে কি করব? এই টোটাল কোণ 180 ডিগ্রি, টোটাল কোণ 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের এই কোণটা পাই, আর এই কোণটাই ছিল। তাহলে এই কোণটার পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি x বাই সাইন পাই মাইনাস হচ্ছে ডি এ সি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ডি এ সি কোণ আমি কিন্তু এটা লিখতে পারি, আমরা এটা কিন্তু ডি এ সি কোণ লিখলাম। এখন y বাই বি এ ই কোণ, বি এ ই কোণ, এই কোণটুকু। সিমিলারলি আমি যদি এভাবে লিখি সাইন পাই মাইনাস বি এ ই কোণ, তাহলে কি এটা বলতে পারি না পাই মাইনাস বি এ সি কোণ? তাহলে এটা লিখতে পারি কি বি এ সি কোণ, এটা লিখতে পারি। এরপর আছে যখন জেড নিব বি এ ডি কোণ, বি এ ডি কোণ এটা যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম বি এ ডি কোণ। ওকে, এখন তোমরা জানো যে এটা যদি কোঅর্ডিনেট ঘোরাই আমরা, তাহলে যেহেতু জোড় সংখ্যক 90 আছে, এটা কোনো চেঞ্জ হবে না এবং নিজের ঘরে আছে, তার মানে কি হবে এখানে যা আছে তাই হবে, অর্থাৎ x বাই সাইন ডিএসি কোণ, y বাই সাইন বিএসি কোণ। হ্যাঁ কি বলো? এই যে মাত্র যে কথাটা বললেন এটা একটু আবার এটা কোনো, রিপিট করবেন? এই যে এই কথাটা মনে হয় বলছি না, যে যেহেতু এই যে এখানে জোড় সংখ্যক 90 আছে, তাহলে কোঅর্ডিনেট ঘোরালে তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, শুধু সাইন টিএসি কোণই হবে, এটা বলতেছো? জি স্যার। দেখো এখন কথা হচ্ছে যে যদি আমরা এটা জানো যে এই ঘরটা সাইন আর কোসেকের ঘর, সাইন আর কোসেকের ঘর। তো এই ঘরটায় অন্যজন আসলে তাহলে মাইনাস হবে, আর নিজের আসলে তো প্লাসই হবে, আর এই ঘরটা অল পজিটিভ। তো এখানে দেখো তো কয় 90 আছে এই জায়গাটায়, 290 না? এখানে একটা মেকানিজম আছে, মেকানিজম দুইটা মেকানিজম। সেটা হচ্ছে যদি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা এরকম আকৃতি তো হয়ে আছে, এটা যদিও হয়নি, আমি পাই বাই 2 আকারে লিখিনি। নিয়মটা হচ্ছে যদি n এর মানটা জোড় সংখ্যক হয়, তাহলে এখানে যেটা থাকবে সেটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা যদি সাইন ছিল, জোড় সংখ্যক হলে তাহলে সাইনই হবে। যদি এটা বিজোড় সংখ্যক হয়, n এর মানটা যে বিজোড় সংখ্যক হয়, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে, কজ চেঞ্জ হয়ে সাইন হবে, এরকম একটা নিয়ম। এরপরে আমরা একটা মেকানিজম গেল, আর একটা মেকানিজম হচ্ছে যেটা কয় 90 আছে সেটা আমরা এরকম করে ঘোরাবো। তো দেখো তো পাই মানে কি লেখা যায়, এই যে পাই, পাই মানে লেখা যায় না 290, 180 ডিগ্রি মানে 290 লেখা যায় না, 290 লেখা যায়। জি 290 যদি লেখা যায় তাহলে n এর মানটা কত হবে, 2 হবে না? জি স্যার। মানে যদি এরকম সাজাতাম যে 2 হয়ে থাকে, তাহলে জোড় সংখ্যক 90, আর জোড় সংখ্যক 90 হলে আমি বললাম এই সাইনে কখনো চেঞ্জ হবে না। সাইনে যদি চেঞ্জ না হয় ঠিক সেজন্য আছে। সাইন লিখে দিছি। ওকে, এই যে সাইন লিখছি, চেঞ্জ জি হচ্ছে স্যার। না। এখন কথা হচ্ছে যে মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস প্লাস এটা মানে এখানে দুইটা কাজ করে, একটা হচ্ছে সাইন চেঞ্জ হবে কি না, আর একটা মাইনাস প্লাস হবে কি না। এখন যেহেতু এখানে 290 আছে, 290 হওয়ার পর কিছুটা বিয়োগ হয়েছে, তখন আমরা করব কি কোঅর্ডিনেট ঘোরাবো। এই যে 190 290, এবার কিছুটা বিয়োগ হয়েছে মানে এই ঘরটা, তো কিছুটা যোগ হলে তাহলে আমি এই ঘরে আসতাম, যে কিছুটা বিয়োগ হয়েছে সেজন্য আমরা এই ঘরে গেছি। তো এই ঘরটা কার ঘর, সাইন আর কোসেকের ঘর না? তার মানে সাইনের ঘর, জি সাইন স্যার। নিজের ঘর, সে নিজের ঘরে যেতে গেছে, সেক্ষেত্রে সাইনটা কি চেঞ্জ হবে? সাইন মাইনাস প্লাস কিছু হবে না, সাইন তো আগেই চেঞ্জ হয়নি, আর মাইনাস টাইনাস হবে না, প্লাস হবে, সেজন্য আমি এখানে প্লাস লিখছি। ঠিক আছে স্যার। এরপর আমরা এগুলো লিখলাম। এবার জেড ইকুয়াল টু এখান থেকে সাইন যা আছে বি এ ডি কোণ আমরা লিখে দিলাম। এখন কথা হচ্ছে যে তোমরা যখন সপ্তম অধ্যায়ে শিখেছো ফার্স্ট পেপারে, তখন এরকম ছিল যে যদি একটা বৃত্তস্থ যদি একটা চতুর্ভুজ ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটা দেখে আসছো, এটা যে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ হয়, এবং এই যে বিপরীত বাহু এ হয়, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তখন একটা সূত্র জানো যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, মানে এটা কিন্তু বাহু, এগুলো কিন্তু বাহু, আর এটা কিন্তু কোণ, ইকুয়াল টু লেখা যায় কি 2r, যেখানে আরটা বলতে পারছি কি ব্যাসার্ধ। এখানে কথা ক্লিয়ার? তোমরা সপ্তম অধ্যায়ে জি যখন স্যার। ত্রিকোণমিতি শিখছো এই সূত্রটা জানো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, যেখানে আরটাকে বলা হয় ব্যাসার্ধ, আরটাকে যেখানে ব্যাসার্ধ বলা হয়। এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন যদি একটু চিন্তা করি, এখানে ডিএসি কোণ আছে, ডিএসি কোণ,
ডিএসি কোণ কোথায় আছে দেখো তো, ডিএসি কোণ এখানে আছে না, ডিএসি কোণ এখানে আছে। তো আমি যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এই যে এসি এটা একটা ব্যাসার্ধ না। আবার যদি আমি এইভাবে যুক্ত করি, বিডিও একটা কিন্তু ব্যাসার্ধ, জানো, বিডিও কিন্তু একটা জি ব্যাসার্ধ, স্যার। সরি ব্যাসার্ধ না, ব্যাস, সরি ব্যাস। আর এটুকু হচ্ছে তোমার বলতে পারি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ। এটুকু মানে এক কথা এটুকু টু আর বলতে পারি। যদি একটা আমি এটুকু আর হয় তাহলে এটুকু টু আর বলবো, কারণ কি এটুকু হচ্ছে পুরোটা ব্যাস, ব্যাস মানে টু আর। তাহলে আমরা কি এসি সমান টু আর বলতে পারবো, বিডি সমান আমরা কিন্তু টু আর বলতে পারবো। এখন এখানে যেহেতু আমাদের ডিএসি কোণ আছে, ডিএসি কোণ, এই ত্রিভুজটা নিয়ে যে কাজ করি আমি, দেখো ডিএসি ত্রিভুজের নিয়ে আমরা একটু লিখবো কিন্তু, বা কিন্তু না, এখানে দিই, দেখো তো বোঝো নাকি, এখানে ত্রিভুজ ডিএসি এ, দেখো ত্রিভুজ ডিএসি এ, ডিএসি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখো, তাহলে আমরা যে কোণটা নিই তার বিপরীত বাহু হয়, অর্থাৎ সিডি, দেখো তো বোঝো নাকি, সিডি বাই সাইন ডিএসি কোণ ইকুয়াল টু 2r লিখতে পারি না? এটা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে এইমাত্র দেখালাম একটা, যে এই বৃত্তস্থ চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে যখন আমি এই বাহুটা নিব আমি, তখন তার সমানুপাতিক হবে কি সাইন এর সমানুপাতিক, অর্থাৎ ওই কোণের সমানুপাতিক। তাহলে আমি যখন হচ্ছে এই সিডি বাহুটা নিছি, সিডি বাহুটা নিছি, তাহলে এই কোণটা এটা, এই যে এই কোণটা সিএডি কোণ, সাইন ডিএসি কোণ বা সিএডি কোণ যাই বলো, এটা আমি লিখে দিচ্ছি এখানে, এই যে ইকুয়াল টু 2r, মানে আরো লেখা যায়, কিন্তু 2r লিখলাম। তো এখান থেকে একটা আমি কাজ করে নিব, এখান থেকে কাজটা হচ্ছে যে তোমার এই সিডি বাই 2r সমান আমরা সাইন ডিএসি করলাম, সাইন ডিএসি করে দিলাম, লেখা যায় কি 2rটাকে নিচে দিলাম আর সাইন ডিএসি কোণ এই পাশে দিয়ে দিলাম, এটাই ভাবে লেখা যায়। এখন অনুরূপ ভাবে যখন খেয়াল করে দেখো, যখন আমি বিএসি কোণটা চেষ্টা করতেছি, যখন আমি ডিএসি কোণ নিলাম, তাহলে বিএসি কোণ যখন আমরা বের করতে চাচ্ছি, বিএসি কোণ কোনটা আছে, বিএসি কোণ এটা আছে, তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজ না কাজ করে যদি এই কোণটা নিতেছি, তাহলে কি হবে, বিসি বাই সাইন বিএসি কোণ ইকুয়াল টু 2r, বিসি বাই সাইন বিএসি কোণ ইকুয়াল টু 2r হবে। আবার বুঝতে জি পারছো কি, স্যার। আমি যদি অন্য জি পেজে স্যার। এখান থেকে এখন দেখাই, দেখো এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিএসি কোণ আমরা নিতে হবে, আমাদের বিএসি কোণ নিতে হবে। তো বিএসি কোণ যদি নিতে চাই তাহলে বিএসি ত্রিভুজে, তাহলে বিএসি এই ত্রিভুজে আমরা বিসি বাই সাইন বিএসি কোণ ইকুয়াল টু আবার 2r বলতে পারি, 2r বলতে পারি। এখন এবং দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এমন লাস্ট আছে সাইন বিএডি, এই বিএডি কোণ, তাহলে বিএডি কোণ যদি নিতে তাহলে চাই, তাহলে বিডি। বিএডি কোণ, তাহলে আমরা বলতে পারি কি 2r বাই হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি কি, তাহলে কোন ত্রিভুজ নেব, এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ বিএডি এ, তাহলে কি লিখতে পারবো, বিডি, বিসি না বিডি ডিভাইডেড বাই সাইন সাইন বিএডি। বিএডি কোণ ইকুয়াল টু হচ্ছে কি 2r, ইকুয়াল টু 2r। তো আমরা একটু কাজটা এখান থেকে একটু কাজ করে নিই, এখান থেকে আমি বিসি বাই 2r এটার সমান লিখলাম আছে সাইন বিএসি কোণ, আর এখান থেকে বিডি বাই 2r সমান লিখলাম আছে সাইন বিএডি কোণ। এই বিষয়গুলো আমরা লিখে নিলাম, সাইন বিএডি কোণ, এই বিষয়গুলো আমরা লিখে নিলাম, কারণটা কি আমি মানগুলো বসাবো। তাহলে সাইন বিএসি কোণ সমান পাইলাম বিসি বাই 2r, সাইন বিএডি কোণ সমান পাইলাম বিডি বাই 2r, আর ওইটা তো পেয়েছি। তাহলে আমরা এই মানগুলো আমি এখন বসাবো এই জায়গাটায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাইন ডিএসি কোণ এটার পরিবর্তে আমি পাচ্ছি কত, সিডি বাই 2r, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স বাই সিডি বাই 2r, এটা আমরা লিখলাম ইকুয়াল টু ওয়াই, ওয়াই তো ওয়াই থাকবেই, বাই সাইন বিএসি কোণ, দেখো বিএসি কোণ মানে লিখে আসলাম কত, এই বিএসি কোণ মানে বিসি বাই 2r, তাহলে আমরা এখানে লিখবো কি বিসি বাই আছে কি 2r, আর এখানে জেড থাকলো বাই এই যে বিএডি, সাইন বিএডি কোণের পরিবর্তে লিখবো কি বিডি বাই 2r, বিডি বাই আছে কি 2r, এটা লিখলাম। তো আমরা এই যে 2r 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 আছে, এগুলোকে বাদ দিতে পারি না, তো বাদ দিয়ে দিই, তাহলে কি হয়, জি স্যার। x বাই সিডি ইকুয়াল টু y বাই বিসি ওয়াই বাই বিসি জেড বাই বিডি। z বাই বিডি, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের পরে যে অঙ্কটা আছে, মিনিট কত আছে, হ্যাঁ মনে হতে পারে, তার আগে কিছু একটা বিষয় শেখাতে হবে। এবার আমি জাস্ট এই অঙ্কটা লাস্ট অঙ্ক, আমাদের 17 নম্বর অঙ্ক। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, আসবে পরীক্ষায়, আর সম্ভাবনা অনেক বেশি। বলতেছে পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লু ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে 1/p² - 1/q² = 1/w²। তাহলে এখানে কি বলতেছে যে আমাদের দুইটা বল কাজ করবে। দেখো আমি আগে প্রথমে বলি যে পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের, তো একটা হেলানো তল দিয়ে আমি, মনে করো তোমরা তো এটা জানো যে এই যে একটা হেলানো তল, একটা তল যেটা পরস্পরে আলফা কোণে, মানে আলফা কোণে হেলানো আছে। তো এখন বলতেছে কি যে পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর। তো দেখো এইটাকে বলা হয়তো দৈর্ঘ্য, এই তলটা তো যেটা এই বরাবর দৈর্ঘ্য বরাবর একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে পি বল। এই পি বল কাজ করে, এখানে একটা বস্তু আছে, মনে করো এখানে একটা বস্তু আছে, সে বস্তুকে ধরে রাখছে। এবং আরেকটার ক্ষেত্রে সেও একটা হেলানো তল, আলফা কোণে ক্রিয়াশীল, মানে তলে ক্রিয়াশীল আছে। এখানে বলতেছে যে সেটা কিউ বল ভূমির সমান্তরালে, অর্থাৎ এই বরাবর একটা বল কাজ করতেছে। প্রিয় শিক্ষার্থী, দেখো বল কাজ করে এই জায়গাটা একটা বস্তু রাখা আছে, যা ধরে রাখছে। তোমরা বিষয়টা বুঝতে পারছো? মনে করো যে এখন আমাদের দেখো পিও কিউ যথাক্রমে বলছিল, এই যে যথাক্রমে বলা মানে অর্থ হচ্ছে হেলানো তলের একটা আছে দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর পি বল, ও ভূমি বরাবর, ভূমি সমান্তরাল বরাবর। ভূমি সমান্তরাল এটা, তাহলে দুইটা বল কাজ করতেছে, প্রথম ক্ষেত্রে এটা, দ্বিতীয় ক্ষেত্রে এটা। এটা পি বল, এটা আছে কিউ বল। তো এখানে একটা বস্তু রাখা আছে, যে বস্তুটা একটা হেলানো তলের উপর আছে। এবং এখন তোমরা জানো, যদি আমি একটা বস্তুকে যদি এভাবে রেখে দিই, এভাবে যদি কলমের উপরে যে একটা বস্তু এভাবে হেলানো তল আছে, এভাবে একটা বস্তু রাখি, সে বস্তু কি থাকবে? সে বস্তুটা পড়ে যাবে না, কারণ এটা তো এরকম মাটি ভূমির সাথে নাই। ভূমির সাথে থাকলে সেক্ষেত্রে একটা বস্তু রাখলে সমস্যা হতো না। বাট যখন আমি এইভাবে রাখবো, তো অবশ্যই সে বস্তু এখানে রাখলে বস্তুটা কিন্তু পড়ে যাবে, বস্তুটা কিন্তু এভাবে পড়ে যাবে। তো যদি পড়ে না যায়, সেজন্যই এর দৈর্ঘ্য বরাবর একটা বল আছে, পি বল কার্যরত আছে, এবং যেটা ওই বস্তুটাকে ধরে রাখছে। মানে এই বরাবর একটা বল কাজ করতেছে, যেটা ওই বস্তুটাকে ধরে রাখছে, বস্তুটা পড়তে দিচ্ছে না, এটা হচ্ছে পি বল। এবার আরেকটা ক্ষেত্রে এখানে যে বস্তুটা আছে, সেই বস্তুটাকে আবার এই ভূমির সমান্তরাল একটা বল কাজ করে ওকে ধরে রাখছে। অর্থাৎ একটা বল আছে এই বরাবর কাজ করে ওকে ধরে রাখছে, আর একটা তল বরাবর কাজ করে ওকে ধরে রাখছে, তাহলে তো পড়ে যাবে। এখন যে এটা যদি হয়ে থাকে, দেখো তাই বলছিল যে তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেককে এককভাবে, মানে আলাদা আলাদা ভাবে, একসঙ্গে না, দেখো এককভাবে প্রত্যেককে, আমি কিন্তু চিত্রটা একসঙ্গে দিই, আঁকাইনি। আমি তো এভাবে আঁকাতে পারতাম যে এইভাবে দিয়ে এইভাবে, তাহলে কি বলতাম, এখানে একটা বস্তু রাখা আছে, সে বস্তুটা একটা বল কাজ করতেছে এই বরাবর, একটা বল কাজ করতেছে এই বরাবর। আমি কিন্তু এভাবে লিখতে পারতাম, চিত্রটা আঁকাতে পারতাম, বাট কিন্তু চিত্রটা আমি এভাবে আঁকাইনি। কারণটা কি দেখো, বলতেছে যে প্রত্যেকে এককভাবে, মানে নিজে নিজে ভাবেই তার তলের উপরস্থ ডব্লু ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। অর্থাৎ এখানে যে একটা বস্তু রাখছি আমি তলের উপর, সেই বস্তুটাকে ধরে রাখার জন্য এই বরাবর পি বল কাজ করতেছে, আর এখানে যে একটা বস্তু রাখছি তাকে ধরে রাখার জন্য এই বরাবর একটা বল কাজ করতেছে। দেখো একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আর একটা ভূমির সমান্তরাল বরাবর, দুটো বল কাজ করতেছে। এখন তোমাদেরকে এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি আরেকটা বিষয় শিখাবো। তোমরা তো জানো এটা, যে নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে জানো যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো তোমাদেরকে একটা বিষয় বোঝাই, মনে করো একটা তল, এটা এই তলের উপরে যদি একটা বল, মানে একটা বস্তু রাখি আমি, তো এই বস্তুটা এই তলের উপর একটা ক্রিয়া করবে, একটা বল ক্রিয়া করবে। মানে তুমি তো জানোই তো, যে কোনো জিনিস যদি আমি একটা তলের উপর রাখি, তাহলে তো ওই বস্তুটা অবশ্যই তলের উপর ক্রিয়া করবে। তো ওই বস্তুটা দেখো ক্রিয়া করবে ঠিক তার লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা কি জানি যে নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করলে
যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যদি এই বলটা বা এই বস্তুটা যেহেতু তলের উপরে এই বরাবর ক্রিয়া করতেছে, একটা চাপ দিচ্ছে এটা, তাহলে এই যে তলটা বস্তুটাকে একটা বিপরীত দিকে ক্রিয়া করবে, বল ক্রিয়া করবে, সেই বিপরীত দিকে ক্রিয়া করবে মানে সেটা হচ্ছে এদিকে ক্রিয়া করবে। তাহলে আমাদের যদি এই বলটাকে যদি আমি আর বলি, তাহলে আরটাকে বলবো কি প্রতিক্রিয়া বল। তাহলে এই আরটা তলের অভিলম্ব বরাবর ক্রিয়াশীল হয়। তোমরা এটা মনে রাখো বা এটা শিখে রাখো যে প্রত্যেকটা বল যেহেতু একটা তলের উপর ক্রিয়া করে, সে সেই তলটা আবার ওই বস্তুর উপর কিন্তু একটা বল প্রয়োগ করবে, বিপরীতমুখী বল প্রয়োগ করবে। সেই বিপরীতমুখী বলটা হবে হচ্ছে কি তলের উপরে, তলের হচ্ছে অভিলম্ব বরাবর, মানে লম্ব বরাবর। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে এই যে বস্তুটা যে এর তলের উপর বল প্রয়োগ করলো, সে বস্তুর তলটাও আবার ওকে একটা বল প্রয়োগ করবে। কারণ কি আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, সত্যি কিছু বলবা? না স্যার। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে যেহেতু, সেক্ষেত্রে এই তলটাও কিন্তু ওই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটাকে বলে প্রতিক্রিয়া বল। এবং সেই প্রতিক্রিয়া বল মনে রাখো যে তলের ঠিক অভিলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর কার্যরত হয়। এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বিষয়। তো এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই যে বস্তুটা আমি এখানে রাখছি এই বিন্দুতে, তো এই বিন্দুতে বস্তু যদি রাখছি সেক্ষেত্রে এখানে আমার এই বস্তুটা তলের উপর একটা বল ক্রিয়া করতেছে। তো বল ক্রিয়া করার ফলে এই তলটা আবার একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, সেই প্রতিক্রিয়া বলটা কোন দিক হবে? ঠিক অভিলম্ব বরাবর, তার মানে এই তলের অভিলম্ব বরাবর, ঠিক এই ঠিক লম্ব বরাবর। তাহলে এই বরাবর একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, সেটা আর দিলাম। তো এখানে তাই একই রকম ভাবে ঠিক এই সোজা করে লম্ব ভাবে একটা বল কাজ করতেছে, যার প্রতিক্রিয়া বল এখানে আর প্রাইম দিলাম, ওখানে আর দিছিলাম, এখানে আর প্রাইম দিলাম। তো প্রিয় শিক্ষার্থী তোমরা এটাও জানো এখানে যে বস্তুটা আছে, বস্তুটার ওজন আছে না, সে ওজনটা তো ভূপৃষ্ঠ নিচের দিকে টানতেছে। তো সেক্ষেত্রে এর ওজনের একটা বল কাজ করতেছে ঠিক এই বরাবর লম্ব বরাবর, সেটা হচ্ছে কি দিলাম ডব্লিউ। তাহলে এর একটা কাজ করতেছে, সেটা এই বরাবর দিলাম হচ্ছে কি ডব্লিউ। দেখো তো বিষয়টা বুঝতে পারছো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো এখানে তিনটা বল কাজ করতেছে। এই বরাবর যে বলটা কাজ করতেছে পি বল, যেটা এই বস্তুকে ধরে রাখছে। এখন এই বস্তুটা তলের উপর যেটা ক্রিয়া করতেছে, যার একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা উপর উপর বরাবর মানে লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। আর এই বস্তুর যে ওজন আছে, যে ওজনটা ভূপৃষ্ঠ নিচের দিকে টানতেছে, সেটা হচ্ছে এই বরাবর। দেখো বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি? এটা প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্র। তো আমরা একটু লিখে নিলাম, এটা প্রথম ক্ষেত্র আর এটা হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্র। সেগুলো কি বাংলায় লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাংলাতে লিখতে হবে। বাংলায় বলতে এই বাংলায় তো বাংলা লেখা লাগবে এগুলো। জি স্যার। মানে হ্যাঁ না, পুরো চিত্রটা কি বাংলায় ব্যাখ্যা করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ভাষা লিখতে হবে। আমি তো তোমাকে এই যে অঙ্ক সময় শর্ট, কিন্তু আমি অঙ্কটা শুরু করে দেবো, ভাষাটা লিখবো না। জি জাস্ট স্যার। তোমাদের কাছে তো বিষয়টা পারবা এটা করতে, যে আমি মুখে যেগুলো বললাম সে কথাটাই, যে যখন এই বস্তুটা ক্রিয়া করতেছে, তাহলে এই তলের একটা প্রতিক্রিয়া বলা আছে, সেটা হচ্ছে আর। আর এই বরাবর একটা ওজন কাজ করতেছে, সেটা হচ্ছে এই বরাবর। আর এই বরাবর এই বলটা তো ছিলই, যেটা এই বস্তুটা ধরে রাখছে। এখন প্রিয় শিক্ষার্থী দেখো তো, এই বস্তুটা যদি সাম্য অবস্থা না থাকে, তাহলে অবশ্যই পড়ে যাবেন এটা। যেহেতু সাম্য, তার মানে পড়ে যাচ্ছে না বিধায় এটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। যদি সাম্য অবস্থা বিরাজ করে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই লামির সূত্র আনতে পারি। তাহলে এখানে তিনটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি বল, একটা আর বল, একটা ডাব্লিউ বল। এই তিনটা বল কাজ করার ফলে এখানে কিন্তু একটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। আর সাম্য অবস্থা বিরাজ করছে বিধায় ওইটা কিন্তু পড়ে যাচ্ছে না। এটা তো ক্লিয়ার নাকি? যদিও এখানে সাম্য অবস্থার কথা কিন্তু বলে রাখিনি, জি শুধু স্যার। এককভাবে তলের উপরস্থ ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। যেহেতু ধরে রাখতে পারে, যদি পড়ে যাচ্ছে না, তার মানে এখানে একটা সাম্য অবস্থা বিরাজ করছে। আর সাম্য অবস্থা বিরাজ করলে অবশ্যই আমরা এখানে বলতে পারি যে এরা হচ্ছে কি সাম্য অবস্থা বিরাজ, তাহলে লামি সূত্র ব্যবহার করতে পারি। তার আগে তোমাদেরকে একটা বিষয় বলে আসি, সেটা হচ্ছে যে এটা যেহেতু আলফা কোণে ক্রিয়াশীল, তাহলে বলো তো এখানে কত হবে? এটা আলফা হবে না? এটুকুর কোণ, এটা আলফা হওয়ার কথা না? জি স্যার। এটা আলফা হওয়ার কথা। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এর সঙ্গে এইটুকের মান কত? 90 ডিগ্রি না? এখান থেকে এইটুকু 90 ডিগ্রি। খুব ভালো করে দেখো, এটুকু 90 ডিগ্রি। কারণ কি, এই যে এই ভূমির সাথে এটা লম্ব বরাবর কাজ করে, ভূমি সমান্তরালের সাথে, তাহলে এটা 90 ডিগ্রি।
এখন এটা আছে আলফা। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু যেদের এই নিচ বরাবর আছে, আমি কিন্তু এটাকে উপর বরাবর যেদের বর্ধিত করি, এরকম করলাম। তা দেখো এখান থেকে এইটুকের মান 90 ডিগ্রি হয়। এইটুকের মাঝে 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এখান থেকে এইটুকের মানটা 90 ডিগ্রি মাইনাস আলফা হয়। দেখো বোঝো নাকি? তাহলে এইটুকের মানটা জি স্যার। মাইনাস আলফা, তাহলে এইটুকের মানও কিন্তু 90 ডিগ্রি মাইনাস আলফা হওয়ারই কথা। কথা ক্লিয়ার? আর এখান থেকে কিন্তু এদের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। কি বুঝেছো? ঘিজিমিজি হয়ে গেল কি? এই যে এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ কি এই তলের উপর এই সবসময় প্রতিক্রিয়া বল 90 ডিগ্রি অনেক ক্রিয়াশীল হয়। তো আমরা এখানে একটা বিষয় জানি, যেহেতু এটা সাম্য অবস্থা বিরাজ করতেছে, অঙ্ক তোমরা শেষ হবে না, সাম্য অবস্থা বিরাজ করতেছে, সেক্ষেত্রে আমরা একটা বিষয় জানি কি, যে লামির সূত্র অনুসরণ করে যখন যে বলটা নিই, তাহলে তার অপর দুইটা বলে সাইনের সমানুপাতিক। যখন আমি পি বলটা নিব, আমি মনে করো যখন পি বলটা নিতেছি, তো অপর দুইটা বলে সাইনের সমানুপাতিক। তো অপর দুইটা বল কোনটা? ডব্লিউ এবং আর। এখন ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? দেখো ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এখান থেকে একটু 90 ডিগ্রি, আর এটুকু আছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো 180 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যখন আমি স্যার 180 কেন হলো? 180 কেন হলো? যখন আমি পি বলটা নিতেছি, আমরা জি জি। বলছি যখন পি বলটা নিব তখন অপর দুটো বলে সাইনের সমানুপাতিক। যখন আমি পি বলটা নিতেছি এই বরাবর, তাহলে অপর দুটো বল কোনটা? এই যে ডব্লিউ এবং আর, এদের মধ্যবর্তী কোণ টোটালি এটুকু। তাহলে এখান থেকে এটুকের মান 90, জি স্যার। আর এটুকু আছে 90 ডিগ্রি মাইনাস আলফা, টোটাল আছে 180 ডিগ্রি মাইনাস জি আলফা। স্যার। যখন ডব্লিউ বলটা নিব তখন ওদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি বল এবং আর বলের মধ্যবর্তী কোণ। দেখো তো এইটার সাথে এটা কত ডিগ্রি কোণ আছে? এটার সাথে এটা 90 ডিগ্রি না? সাইন 90 ডিগ্রি। 90। হ্যাঁ, যখন আমি আর বলটা নিব তখন দেখো এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি এবং ডব্লিউর মধ্যবর্তী কোণ, এটুকু আছে 90 আর এটুকু আছে আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা। দেখো বোঝো নাকি? 90 ডিগ্রি প্লাস আলফা। কি কথা ক্লিয়ার হইছো? এখন আমরা এটুকের দরকার নাই, শুধু নিব এটা। যদিও সময় শেষ হয়ে যাচ্ছে, সাইন আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই 1। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, 1 বাই সাইন আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই পি। এটাকে যদি আমি করি, 1 বাই সাইন আলফা মানে কি কোসেক আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই পি। এটা একটা ক্ষেত্র, একে স্কোয়ার করে দাও, এটা হলো, এটা 1 নম্বর। এখন দ্বিতীয়